আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে বায়োলজি একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব একাইনোডার্মাটা পর্ব, যেটা 8 নম্বর পর্ব হিসেবে পরিচিত। চলো আর দেরি না করে শুরু করে দেই। একাইনোডার্মাটা পর্বে প্রথমেই আমরা যেটা করি সবসময়, পর্বের নামটা থেকে পর্বটাকে একটু চেনার চেষ্টা করি। চলো শিখে ফেলি। একাইনোডার্মাটা পর্বের নাম থেকে একাইনেটাস, একাইনো এই শব্দটাকে ভেঙে এখানে একাইনেটাস স্পাইনাস অর্থাৎ কাটাময়, অর্থাৎ আমরা কাটা শব্দটাই নেই। ডার্মা মানে স্কিন বা ত্বক, এটা শব্দটি মানে হচ্ছে বহন করা, অর্থাৎ একাইনো কাটা, ডার্ম ত্বক, এটা বহন করা। তাহলে যেসব প্রাণী তাদের ত্বকে কাটা বহন করবে তাদেরকে বলা হচ্ছে একাইনোডার্মাটা। কাঁটাযুক্ত প্রাণী বা কণ্টকযুক্ত প্রাণীগুলো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা। এরপর নামকরণ কে করেছে? জ্যাকব ক্লেইন এর নামকরণ করেন। তারপর এই পর্বের কিছু সংক্ষিপ্ত পরিচিতি। সমুদ্র তারার ছবির মধ্য দিয়ে একাইনোডার্মাটা পর্বের সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে। স্টারফিশ দেখেছো, পুরো একটা তারার মতো, ওই স্টারফিশগুলোই হচ্ছে সবচেয়ে পরিচিতি পেয়েছে একাইনোডার্মাটার পর্বের প্রাণী হিসেবে। এই পর্বে আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে, কিন্তু এই স্টারফিশটাই একটু বেশি ফেমাস হয়ে গিয়েছে। সমুদ্র তারা ছাড়াও এই পর্বে রয়েছে ভঙ্গুর তারা, সাগর চাকতি, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম প্রভৃতি সদস্য। কোনোটি গোল, অন্যগুলো শসা বা তারা মাছের মতো দেখতে। এখন ইম্পর্টেন্ট যেগুলো দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এইসব প্রাণী ত্রিস্তরী। আমরা জেনেছি প্রথম একদম 1 নম্বর পর্ব যেটা ছিল পরিফেরা, এর কোনো স্তর সেভাবে আমরা বলিনি, থাকলে একটা স্তরই হতে পারে। তারপর আমরা যখন 2 নম্বর পর্ব গিয়েছিলাম নিডারিয়া, নিডারিয়া কি ছিল? ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। 3 নম্বর পর্ব ছিল প্লাটিহেলমিনথিস। এখন শুরু হয়েছে ত্রিস্তরী প্রাণী। এই যে 3 নম্বর পর্ব থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত ত্রিস্তরী প্রাণী চলতে থাকবে। তাহলে 3, 8, এখন আমরা 8 নম্বর পর্ব পড়ছি, অবশ্যই এটা ত্রিস্তরী প্রাণী। তারপর প্রকৃত সিলোমেট, আমরা দেখেছিলাম 3 নম্বর পর্ব ছিল অ্যাসিলোমেট, তারপর 3 নম্বর হচ্ছে প্লাটিহেলমিনথিস ছিল অ্যাসিলোমেট, 4 নম্বর ছিল নেমাটোডা, সুডোসিলোমেট বা সিউডোসিলোমেট, তারপর 5 মলাস্কা থেকে শুরু করে বাকি যেগুলো, সেগুলোতে আমরা কি পেয়েছিলাম? প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট। এরপর অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত, অঙ্গতন্ত্র মাত্রার গঠন, ঠিক আছে। তো আমরা কোষ সংগঠন ক্রমমাত্রাটাও যদি এভাবে সিকোয়েন্সিয়ালি যাই, তাহলে একটা সময় আমরা দেখেছি প্রথমে কি ছিল? কোষীয়, সেটা হচ্ছে পরিফেরা। তারপর নিডারিয়া পর্বের প্রাণীগুলো কি ছিল? টিস্যু, কোষ টিস্যু মানে হচ্ছে টিস্যু। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস ছিল কি? টিস্যু অঙ্গ। তারপর নেমাটোডা ছিল অঙ্গতন্ত্র। তো নেমাটোডা থেকে একদম শেষ পর্যন্ত নেমাটোডা বা অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রাটা হচ্ছে উন্নতির সবচেয়ে লেটেস্ট ভার্সন বা উন্নতির শীর্ষ, এর উপর আর কিছু হয় না। তাহলে নেমাটোডা পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা পাবো অঙ্গতন্ত্র মাত্রার গঠন। একাইনোডার্মাটা 8 নম্বর পর্ব, অবশ্যই তাহলে অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত প্রজাতি। সকল একাইনোডার্ম সদস্য কাঁটাময় ত্বক বিশিষ্ট। কাঁটাময় ত্বক বিশিষ্ট তো হবেই, কারণ তার নামের মিনিং এর মধ্যেই কিন্তু কাঁটাময় ত্বক বিশিষ্ট প্রাণী বা যে প্রাণী কাঁটা বহন করে তার ত্বকে করে, সেটাকে বলা হচ্ছে একাইনোডার্ম। এরপর কি আছে? ত্বকের নিচে শায়িত চুনময় অন্তঃকঙ্কালিক প্লেট, আর ইংলিশটা আমরা দেখি ক্যালকেরিয়াস এন্ডোস্কেলিটাল প্লেট। ক্যালকেরিয়াস মানে এটা দিয়ে বোঝাচ্ছে ক্যালসিয়াম যুক্ত, ক্যালসিয়াম বা চুনময়, ক্যালসিয়াম যুক্ত। এন্ডো মানে ভেতর, এন্ডো মানে কি? ভেতর।
বা অন্তকঙ্কাল। স্কেলেটাল মানে হচ্ছে কঙ্কাল, আর এন্ডোস্কেলেটাল মানে হচ্ছে অন্তকঙ্কাল। প্লেট মানে তো হচ্ছে প্লেট। তার মানে এদের ত্বকের নিচে শায়িত অবস্থায় একটা শক্ত টাইপের স্ট্রাকচার থাকে, শক্ত, যেহেতু ক্যালসিয়াম বা চুনময় শক্ত টাইপের একটা স্ট্রাকচার থাকে বা অন্তকঙ্কালিক প্লেট থাকে, যেটাকে বলা হচ্ছে ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটাল প্লেট। এটা থেকে এসব কাটা উদ্গরণ হয়। কাটাগুলো বহিকঙ্কাল আর প্লেটগুলো হচ্ছে অন্তকঙ্কাল। আমরা স্টারফিশের ছবি যদি দেখি তাহলে আমরা দেখব, এই যে স্টারফিশের ছবিটা একটু দেখি, এই স্টারফিশটার এখানে হচ্ছে এমন করে কাটাগুলো থাকে, ঠিক আছে, ছোট 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 করে কাটাগুলো থাকে। এই কাটাগুলোকে আমরা বলছি, এই কাটাগুলো এখানে দেখো, এখানে হচ্ছে এভাবে করে দিয়েছে। ছবিটা একটু যদি ভালো করে দেখো দেখবা এখানে কাটা আছে। সো এই কাটাগুলো একদম বাহির থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই এগুলো হচ্ছে কি বহিকঙ্কাল। আর ভেতরের দিকে ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটাল প্লেটটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যদি ধরি তাহলে হচ্ছে আমরা একটু ফিল করতে পারবো ভেতরের দিকে এই অন্তকঙ্কালটা বা এন্ডোস্কেলেটালটা আছে, ঠিক আছে। তাহলে এই প্রাণীতে আমরা অন্তকঙ্কালও পাচ্ছি, বহিকঙ্কালও পাচ্ছি। তারপর বললো এ পর্বের প্রজাতিগুলো অসমো রেগুলেশনে অক্ষম। অসমো রেগুলেশনে অক্ষম, কোন জিনিসটা অসমো রেগুলেশনে অক্ষম? বলে মোহনায় খুব কম পাওয়া যায়, বরং সবসময় সমুদ্র পৃষ্ঠতল থেকে শুরু করে অতল পর্যন্ত সবখানে বিস্তৃত। অসমো রেগুলেশনটা কি? অসমো রেগুলেশন জিনিসটা কি? এটা মানে হচ্ছে পানির সাম্যতা রক্ষা করা, পানি সাম্যতা বা পানির ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে। পানির সাম্যতা রক্ষা করা। এখন পানির সাম্যতা রক্ষা করে কিভাবে? পানির সাম্যতা কিভাবে রক্ষা করে? অসমোসিস বা অভিস্রবণের মাধ্যমে। অভিস্রবণ, এখানে চলে আসে কি অভিস্রবণ ব্যাপারটা, ঠিক আছে। অসমো রেগুলেশনে অক্ষম মানে এরা অভিস্রবণটাকে মেনটেন করতে পারে না, বা পানিটা তার বডিতে আর বাহিরে এই মেনটেনেন্সটা করতে পারে না দেখে তারা শুধুমাত্র সমুদ্রে থাকে, মিঠা পানিতে থাকতে পারে না, বা মোহনার পানিতে খুব কমই থাকে। ধরো এদের দেহে যে পরিমাণ লবণ এবং সমুদ্রে যে পরিমাণ লবণ, এখন সমুদ্রের পানির সাথে মিক্সড অবস্থায় লবণগুলো থাকে, একইভাবে এদের দেহে লবণ থাকে। এই যে দেখো, একটা হচ্ছে দুই ঘনত্বের দ্রবণ থাকে, এদের দেহে একটা ঘনত্বের দ্রবণ থাকে, আর এদের দেহের বাহিরে সমুদ্রে একটা ঘনত্বের দ্রবণ থাকে। এই অবস্থা থেকে ওরা যখন মিঠা পানিতে চলে যায়, মিঠা পানিতে তো লবণ থাকে না, তখন পানির হচ্ছে কি তোমার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। মিঠা পানিতে লবণ না থাকার কারণে সেখানকার পানিটা একরকম, সমুদ্রের পানিটা একরকম। ওরা এই সময় নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে না, মিঠা পানির সাথে সমুদ্রের পানির এই অ্যাডজাস্টমেন্টটা করতে না পারার কারণে এরা আর মিঠা পানিতে আসে না, বা খুবই কমই আসে। বেশি থাকে কোথায়? বেশিরভাগই থাকে সমুদ্রে। আচ্ছা, গভীর সমুদ্রে একাইনোডার্ম ধরনের বেশি প্রাণী থাকে গভীর সমুদ্রে। কোথায় থাকছে? গভীর সমুদ্রে। এখন আরেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে, মুক্তজীবী ও সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী একাইনোডার্ম নেই। একাইনোডার্মাটাগুলো ভালো, একাইনোডার্মগুলো ভালো, এরা কারো ক্ষতি করে না। পরজীবীগুলো মোরলেস ক্ষতি করে, ঠিক আছে। কিন্তু এরা মুক্তজীবী, একদম স্বাধীনভাবে থাকতে পারে, অথবা সহজীবী, কারো না কারোর সাথে পার্টনারশিপ করে থাকতে পারে, কিন্তু কারো ক্ষতি করে না, পরজীবী হিসেবে কারো ক্ষতি করে না। এরপর আসি এই পর্বের প্রাণীগুলোর এক একটা বৈশিষ্ট্য। প্রথম দিকে কিছু কমন ক্রাইটেরিয়া আমরা শুনেছি, দেখেছি, ওই কমন ক্রাইটেরিয়াগুলো সব প্রাণীর ক্ষেত্রেই আমরা দেখব, বা সব পর্বের ক্ষেত্রেই দেখব। যেমন ওদের সিলমটা কেমন, ওদের সংগঠন ক্রমমাত্রা কেমন, ওদের ভ্রূণের স্তর কয়টা আছে, ওদের প্রতিসাম্যতাটা কেমন, এই জিনিসগুলো হচ্ছে সব পর্বের জন্যই কমন, ঠিক আছে।
এই বৈশিষ্ট্যগুলো তো লিখবাই তোমরা, কিন্তু এখন আসে একদম স্পেসিফিক, প্রত্যেকটা পর্বের কিছু স্পেসিফিক শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে। এখন আমরা আলোচনা করব সেই স্পেসিফিক শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে। দেখো, পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চ অরীয় প্রতিসম। আমরা প্রতিসমতার মধ্যে কয়েকটা পড়েছিলাম। কি কি পড়েছিলাম? অরীয় প্রতিসম পড়েছিলাম, দ্বি অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এগুলো আমরা পড়েছি, কিন্তু পঞ্চ অরীয় প্রতিসম পড়িনি। এখন নতুন করে পেলাম পঞ্চ অরীয় প্রতিসম। পঞ্চ অরীয় প্রতিসম হচ্ছে এই স্টারফিশটাকে যদি বা তারা মাছটাকে যদি এর কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করি, তাহলে এরকম সমান সমান 5টা ভাগ পাবো। ঠিক আছে, এই জন্য এগুলো কি পঞ্চ অরীয় প্রতিসম বলা হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই প্রাণীগুলো শুধুমাত্র পূর্ণাঙ্গ অবস্থায় আমরা পঞ্চ অরীয় পাবো, কিন্তু ভ্রূণীয় অবস্থায় আমরা মানুষদের যেটা হয় তেমনটাই পাবো, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, তাহলে ভ্রূণীয় অবস্থায় কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। পূর্ণাঙ্গ অবস্থায় আমরা পেলাম পঞ্চ অরীয় প্রতিসম, পেন্টারেডিয়াল সিমেট্রি। তারপর এটা অখণ্ডকায়িত। আমরা কেঁচো যোগ দেখেছি, খণ্ড খণ্ড করে এরা যুক্ত হয়েছে, বা ঘাসফড়িংও যদি দেখি অনেকগুলো খণ্ড নিয়ে যুক্ত হয়। কিন্তু এই তারা মাছ বা একাইনোডার্মগুলো, এই পর্বের প্রাণীগুলোকে বলা হচ্ছে একাইনোডার্ম, আর পর্বটাকে বলা হচ্ছে একাইনোডার্মাটা। তারকাকার, গোলাকার চাকতির মতো অথবা লম্বাকৃতি, কিন্তু লার্ভা দশায় বা এই যে ভ্রূণ বা লার্ভা দশায়, এই যে দেখো লার্ভা দশায় এরা কি থাকছে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা লার্ভা দশায় থাকছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সো এখানে আমরা শুধুমাত্র যে তারার মতো 5টা বাহু তারার মতোই দেখবো, ব্যাপারটা এমন না। এছাড়া আরো অনেক ধরনের হতে পারে। যেমন দেখো, এখানে তারা ছাড়াও গোলাকার, চাকতির মতো, লম্বাকৃতি বিভিন্ন টাইপের থাকতে পারে। আর এদের দেহ কণ্টকময় স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কাল যুক্ত। কণ্টকময় মানে কাঁটাযুক্ত, স্পাইনটাও এক ধরনের কাঁটাকেই বোঝাচ্ছে। পেডিসিলারি দিয়ে এক ধরনের পাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? পা। এটা হচ্ছে এক ধরনের পা, পেডিসিলারি হচ্ছে এক ধরনের পা। ধরো এই যে এই প্রাণীটার এখানে এমন করে কিছু পা থাকবে। ঠিক আছে, এমন করে কিছু পা থাকবে, এগুলোকে বলা হচ্ছে কি? পেডিসিলারি। এগুলোকে বলা হচ্ছে কি? পেডিসিলারি। তারপর চলে যাই পরেরটাতে। এদের দেহ মৌখিক বা ওরাল, বিমৌখিক বা অ্যাবোরাল তলে বিন্যস্ত। মানে এদের দেহে 2টা তল থাকে। আমরা যদি আমাদের হাতের সাথে কম্পেয়ার করি, কারণ আমাদের হাতেও কিন্তু 5টা আঙুল থাকে, সো হাতের সাথে কম্পেয়ার করলে একটু ইজিলি বোঝা যায়। দেখো, ধরো এই পাশটা কি? এই পাশটা হচ্ছে কি? মৌখিক, আর এই পাশটা হচ্ছে বিমৌখিক। তাহলে এদিকে একটা তল আর এদিকে একটা তল, 2টা তল পাবো। ইংলিশ টার্মগুলো দেখবো, ওরাল, অ্যাবোরাল। এখন মৌখিক তলে 5টি অ্যাম্বুলেক্রাল খাদ থাকে। ঠিক আছে, তাহলে মৌখিক তলে 5টা অ্যাম্বুলেক্রাল খাদ থাকে। অ্যাম্বুলেক্রাল খাদগুলো কি? অ্যাম্বুলেক্রাল খাদগুলো হচ্ছে, ধরো এগুলো যদি 5টা কি হয়, দেখো অ্যাম্বুলেক্রাল খাদগুলো কোথায় থাকছে? আমরা বলেছি ধরো এইটা হচ্ছে কি? মৌখিক তল। হ্যাঁ, এই মৌখিক তলেই অ্যাম্বুলেক্রাল খাদগুলো থাকবে। কোথায় থাকবে তাহলে? অ্যাম্বুলেক্রাল খাদ মৌখিক তলে। অ্যাম্বুলেক্রাল খাদটা কি? 5টা থাকে। দেখো, খাদ বা গ্রুভ, এই যে 5টা তল বা 5টা বাহু, এই 5টা বাহুতে দেখো এরকম করে কিছু গ্রুভ বা খাদ থাকে। এই যে দেখো, এগুলোকে বলা হচ্ছে কি? অ্যাম্বুলেক্রাল খাদ। অ্যাম্বুলেক্রাল খাদ। ঠিক আছে,
অ্যাম্বুলেক্রাল খাদ বলছে এইগুলোকে, প্রত্যেকটা বাহুতেই অ্যাম্বুলেক্রাল খাদ আছে। এখন বললো মুখছিদ্রের 5টি কণা থেকে প্রত্যেক বাহুর অঙ্কীয় মধ্যরেখা বরাবর অগভীর খাঁজ উপস্থিত। এটাই বললো, দেখো অগভীর খাদগুলোকে অ্যাম্বুলেক্রাল খাদ বলছে। অ্যাম্বুলেক্রাল খাদ বা খাঁজ, এখানে আবার লিখেছে খাঁজ, খাঁজের দৈর্ঘ্য বরাবর 2 সারিতে সজ্জিত সরু ও ফাঁপা পেশিময় স্থিতিস্থাপক নালিকা পথ চলন অঙ্গ হিসেবে কাজ করে। অ্যাম্বুলেক্রাল খাদ বরাবর এই যে ভেতরের দিকেই, ঠিক আছে, টিউব ফিট বা নালিকা পথ, কোথায় থাকে দেখো, অ্যাম্বুলেক্রাল খাঁজের দৈর্ঘ্য বরাবর 2 সারিতে সজ্জিত সরু ফাঁপা পেশিময় স্থিতিস্থাপক নালিকা পথ। এই যে এই জায়গাতে অন্য একটা কালার ইউজ করি, গ্রিন ইউজ করি, দেখো এইখানে কিছু পা থাকে, দেখো নালিকা পথ, এগুলোকে বলছে নালিকা পথ। এগুলো হচ্ছে অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর, এই যে অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর, ঠিক আছে, কোন দিকে, ভেতরের দিকে থাকছে। ওই সময় আমরা পেডিসিলারি দেখেছিলাম বাহিরের দিকে ছিল, পেডিসিলারিগুলো এই জায়গায় ছিল, ঠিক না, এই জায়গায় ছিল পেডিসিলারি। আর অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর থাকছে কি, অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর থাকছে এই পথগুলো এখন যেগুলো আঁকাচ্ছি, নালী পথ বা টিউব ফিট, চলন অঙ্গ, নালী পথ বা টিউব ফিট থাকছে অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর। এই যে টিউব ফিট, এরা কি চলাফেরা করতে হেল্প করে, চলাচলে সাহায্য করে অ্যাম্বুলেক্রাল খাদ বরাবর যে টিউব ফিটগুলো থাকে সেগুলো। তারপর দেহের ভেতরে সিলম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে দেহের ভেতরে। সিলম মানে কি, সিলম মানে হচ্ছে একটা গহ্বর, ঠিক আছে, একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা থেকে একটা স্পেশাল স্ট্রাকচারের কি থাকে, পানি সংবহন তন্ত্র। এটা হতে পারে, দেখো পানি সংবহন তন্ত্র তৈরি হয়। আমরা তাহলে একাইনোডার্মাটার মধ্যেই একমাত্র পানি সংবহন তন্ত্রের অস্তিত্ব দেখতে পাই, যেটা কিনা সিলম থেকে সৃষ্টি হয়। আর এখানে কোনো রক্ত সংবহন তন্ত্র নেই, তবে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র সংবহন তন্ত্রে কাজ করে। হিমাল এবং পেরিহিমাল তন্ত্র, ধরো এটা যদি আমাদের সেই স্টারফিশটাই হয়, এই স্টারফিশের মধ্যে রেড কালার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা হিমাল, আর এর বাইরে আরেকটা দিচ্ছি ব্লু কালার, এটা কি পেরিহিমাল, মানে হিমালয়ের চারপাশে, হিমালয়ের আশেপাশে বা চারপাশে যেটা থাকবে সেটা হচ্ছে পেরিহিমাল তন্ত্র। পেরি শব্দটার মানে কি, পেরি শব্দটার মানে হচ্ছে আশেপাশে বা চারপাশে। হিম বা হিমোগ্লোবিন যদি এখানে থাকে, তাই এটা কি হবে, লাল হবে। হিমাল সংবহনতন্ত্র আর পেরিহিমাল সংবহনতন্ত্র এদের থাকে। মস্তিষ্ক ও রেচনতন্ত্র অনুপস্থিত থাকে। কি, মস্তিষ্ক আর রেচনতন্ত্র অনুপস্থিত থাকে। ত্বকীয় ফুলকা, নালিকাপথ, শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয়। ঠিক আছে, এখানে কি বললো, ত্বকীয় ফুলকা, ত্বকের মধ্যে ফুলকা, তারপর হচ্ছে নালিকা পথ, একটু আগে যেটা দেখলাম এই যে টিউব ফিট, একটু আগে এই যে এখানে যে টিউব ফিটগুলো দেখলাম, এই যে টিউব ফিট, অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর যে টিউব ফিটগুলো আছে, এই যে টিউব ফিটগুলো আছে অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর, এই টিউব ফিটগুলো অ্যাম্বুলেক্রাল খাঁজ বরাবর এই টিউব ফিটগুলো আর কে তাদের শ্বসনে হেল্প করছে, ফুলকা হেল্প করছে, টিউব ফিট বা নালিকা পথ হেল্প করছে, আর হচ্ছে শ্বসন বৃক্ষ দিয়ে এরা শ্বসন সম্পন্ন করে। এক লিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক, জীবনচক্রে মুক্ত সাঁতারু, পিনারিয়া, অরিকুলারিয়া, অফিওপ্লুটিয়াস, তারপর কিংবা
অ্যাকাইনোকিটাস লার্ভা থাকে। এখানে সবগুলো লার্ভার নাম খুব ভালো করে আমরা মনে রাখবো, এমসিকিউতে আসতে পারে, আর কখনো কখনো 2 নম্বরের প্রশ্নে আসতে পারে, কিন্তু আমরা ভালো করে পড়বো। অ্যাকাইনোডার্মাটার সাথে মিল আছে অ্যাকাইনোকিটাস, ঠিক আছে? আরগুলো একটু বারবার পড়লে মনে থাকবে। সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নেই। এটা আমরা প্রথমেই বলেছি, এরা ক্ষতিকারক না। এরা দেখতে সুন্দর অনেক, কিন্তু এরা ক্ষতিকারক না। এই যে দেখো বললাম এরা অনেক সুন্দর দেখতে, এই যে পঞ্চঅরীয় প্রতিসম অ্যাকাইনোডার্মাটা। আর এই যে আমরা বলেছিলাম পানি সংবহন তন্ত্র, নালিকা পথ আছে, এটা কি করে? এটা হচ্ছে পানি সংবহন করে। এরকম উপর থেকে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো একমাত্র অ্যাকাইনোডার্মাটার দেহেই এমন পানি সংবহন তন্ত্র বা ওয়াটার অ্যাবজর্পশন সিস্টেম নামে একটা আলাদা বা একটা স্পেশাল স্ট্রাকচার থাকে অ্যাকাইনোডার্মদের। তারপর এখানে পর্ব, এই যে দেখো সবগুলো টপিকের মধ্যে আমরা এরকম ক্লাস পাবো, সবগুলো টপিকের মধ্যে আমরা ক্লাস পাবো। এই ক্লাসগুলো বারে বারে আমরা রিডিং দিব, বারে বারে প্র্যাকটিস করব, যাতে করে আমাদের এগুলো মনে থাকে। এগুলো যাতে করে মনে থাকে একটু টাফ, কারণ সবগুলোতে এরকম ক্লাস আছে, কিন্তু বারে বারে যখন পড়বা তখন এমসিকিউতে আসলে তুমি খুব ইজিলি দিতে পারবা। সিকিউতে সেরকম আসে না, কিন্তু এমসিকিউতে আসলে খুব ইজিলি দিতে পারবা। এই যে দেখো আরো আছে এক্সাম্পল, অবশ্যই তুমি 2-3টা এক্সাম্পল পড়ে নিতে হবে। বৈজ্ঞানিক নামগুলো অনেক সুন্দর, তারা মাছ বা সমুদ্র তারা, স্টারফিশ, অ্যাকাইনোডার্ম, এগুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, সো আমরা এরই মাধ্যমে অ্যাকাইনোডার্মাটা পর্বটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরীক্ষায় এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো, এরকম একটা উদ্দীপক দিয়ে দিতে পারে, দিয়ে তারপর তোমাকে বলতে পারে উদ্দীপকে উল্লিখিত খ প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য লিখো। প্রথমে বের করতে হবে খ প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত। খ প্রাণীটি মাত্র যে পড়েছি অ্যাকাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখন পর্বগত বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলেছে। এই যে মাত্র পড়ে এসেছি শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো এখানে একে একে দিব। এরা পঞ্চঅরীয় প্রতিসম, তারপর এরা লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপর হচ্ছে ক্যালকেরিয়াস এন্ডোস্কেলিটাল প্লেট থাকে, তারপর এখানে কি থাকে পেডিসিলিয়ারি থাকে, মানে এক ধরনের পা থাকে তাদের, তারপর হচ্ছে ওদের নালিকা পথ বা টিউব ফিট থাকে, তারপরে এদের অ্যাম্বুলেক্রাল খাঁজ থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে তোমরা এখানে লিখে দিবা। আর তাহলে আরেকটা স্টারফিশ এঁকে দিবা, ছোট্ট করে স্টারফিশ এঁকে দিবা, একটা এক্সাম্পল দিবা, তাহলে এখানে তুমি ফুল মার্কসটা ক্যারি করতে পারবা। সো এরই মাধ্যমে আমরা কিন্তু অ্যাকাইনোডার্মাটার মতো একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব পড়ে ফেলেছি। পরবর্তীতে আমরা এমন আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে 10 মিনিট স্কুলের সাথে থাকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।